হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিংয়ের বহু নির্বাচনের উত্তরটা আমি দিয়েছি এখানে। তো যেহেতু আমি একজন ফিন্যান্সের শিক্ষক, তো ওই অনুযায়ী দিয়েছি। দুইটা নিয়ে আমি কনফিউজড। এছাড়া বাদ বাকিগুলো ধরো সব সঠিক আছে। তো 10 নম্বরটা আমি দিতে পারি নাই, সেটা দিয়েছিলাম কিন্তু ওইখানে ইয়াটা বসে নাই, মার্কটা বসে নাই। তো 10 নম্বরটা উত্তর হবে নিকাশ ঘর। তো তোমরা জানো যে একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের যে লেনদেনের নিষ্পত্তি হয় সেটাকে তোমার নিকাশ ঘর বলে। তো দেখো, 1 নম্বরের উত্তর মূলধন বাজেটিং নিচের কোনটির সাথে জড়িত। তো তোমরা জানো যে মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদী একটা খরচ। তো এটা জমি ক্রয়ের সাথে সম্পর্কিত। 2 নম্বর ক হবে। তারপর 3 নম্বরটা হবে তোমাদের বিলম্বিত শেয়ার। তার কারণ বিলম্বিত শেয়ারকে প্রবর্তকগণের শেয়ারও বলে। তারপর দেখো বিনিয়োগ বাই বার্ষিক নগদ প্রবাহ নিচের কোনটি, এটা পে ব্যাক সময়। 5 নম্বরটা হবে তোমার সঞ্চয়ী হিসাব। কারণ এক্স দেখো কি বলছে যে স্বল্প হারে সুদ পায়, তো এটা একটা সঞ্চয় হিসাব হবে। তারপর দেখো আমরা চলে যাবো 6 নম্বরে। দেখো 6 নম্বরে বলছে উদ্যোগের কোন শাখার হিসাবটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জেড। কারণ এখানে কোনো সুদ প্রদান করা হয় না, এটা চলতি হিসাবে কোনো সুদ প্রদান করা হয় না, তোমরা সবাই জানো। তারপর দেখো উদ্দীপকের অনুযায়ী কী কী বলছে। দেখো যে এক্স তোমার সঞ্চয় হিসেবে আমরা জানি যে সপ্তাহে 2 বার টাকা উত্তোলন করা যায়। আর ওয়াই স্থায়ী হিসাব। তো স্থায়ী হিসাবে আমরা জানি যে একটা নির্দিষ্ট মেয়াদ পরে টাকাটা তুমি উঠাতে পারবা। তারপর দেখো জেড শাখার হিসাব জমাতিরিক্ত উত্তোলনের সুযোগ রয়েছে, যেমন আমরা জানি যে চলতি হিসাবে জমাতিরিক্তের উত্তোলন আছে। তারপর দেখো ইএআর এর ফুল মিনিং, তার মানে 7-এর উত্তর তিনোটাই হবে, মানে গহ নাম্বারটা হবে। তারপর 8-এর উত্তর ইএআর এর ফুল মিনিং ইফেক্টিভ অ্যানুয়াল রেট। 9 নম্বর দেখো নিচের কোনটি দাগ কাটা চেকের ক্ষেত্রে প্রযোজ্য। চেকের অর্থ কোনো হিসাব জমা দিয়ে উত্তোলন করতে হয়। তারপর দেখো আমরা 10 নম্বরে জানি, ওটা বললাম আমি তো নিকাশ ঘর। নিচের কোন সেবাটির জন্য গ্রাহক ব্যাংকের নির্দিষ্ট পরিমাণে ভাড়া প্রদান করে থাকে, এটা ইজারা। আমরা জানি ইজারা বা লিজিং ভাড়া দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের ব্যাংকের নির্বাহী প্রধানকে বলা হয়েছে গভর্নর। তো আশা করি তোমাদের এই যে প্রথম 12টা যে উত্তর আছে এটা নিয়ে তোমাদের কোনো কনফিউজ নাই, কারণ এইখানে যা যা দিয়েছে এগুলো সব একবারে ঠিক আছে। তারপর দেখো আমরা চলে যাব পরের পেজে। তো পরে দেখো এখানে কি আছে। তো দেখো এখানে বলছে যে এবিসি কোম্পানির মোট মূলধন 100 কোটি টাকা, যার 60% নিজস্ব এবং অবশিষ্ট 15% ঋণ। কর হার 10%, অবশিষ্ট 15% ঋণ। তার মানে 60% যদি চলে যায়, তো অবশিষ্ট 15%, মানে 30%-এর মানে তোমার কত থাকে, 40%-এর 15% কত হয়। তো এটা 60 কোটি। তারপর 14 নাম্বারটা 12% হবে। এটা হিসাব করে তুমি দেখলেই পাবা, কারণ এটা কীভাবে বের করবা। যেমন 15% গুণ 1 - t গুণ 100% দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে মূলধন মিশ্রণ এবিসি কোম্পানির কী কী করবে তোমার 2 আর 3 হবে। এটা করের পরিমাণ হ্রাস করতে পারবে না। 16 নম্বরটা দেখো স্বল্প ব্যয়ে অধিক মুনাফা। এটা নিয়ে তোমাদের দেখলাম অনেকের কনফিউজ আসো। তো এটা তোমার দক্ষতার নীতি হবে, হ্যাঁ, মুনাফার নীতি হবে না, ঠিক আছে। তারপর দেখো আমরা চলে যাওয়া 17 নম্বরে। 17 নম্বর ঝুঁকি হ্রাস করে কোনটা। আমরা জানি বহুবিধ উৎস থেকে তহবিল সংগ্রহের একটা অর্থায়নের কোন নীতি অনুসরণ করে, সেটা বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি। তারপর আমরা চলে যাবো 18 নম্বর। 18 নম্বরে দেখো কী বলছে। 18 নম্বর 1 আর 3। কারণ তোমাদের কি বলে এটা, সেটা তোমাদের আমরা জানি যে মুদ্রা কীভাবে কাজ করে। এখানে 1,000 টাকা দিয়ে তুমি একটা জামা ক্রয় করলা, তো এখানে তোমার সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কিন্তু কাজ করে নাই। তার মানে তোমার এটার আনসার হবে খ। পর 19 নাম্বারটা দেখো বলছে যে কীভাবে, মানে কোনটির বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক কমিশন পায়, এটা প্রত্যয়ন পত্র বা এলসি, লেটার অফ ক্রেডিট। বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে, 2টি। নিচের কোনটি থেকে সঞ্চিত তহবিল গঠন করা হয়। অবন্টিত মুনাফা, বাণিজ্যিক ঘাটতি, রেমিটেন্স। তো অর্থের আন্তঃপ্রবাহ ঘটে পণ্য বিক্রয়ের মাধ্যমে আন্তঃপ্রবাহ ঘটে। তো 24 নাম্বারটা দেখো কি বলছে যে ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে। কি প্রকাশ করে, এটা তোমার গ্রাহকের নির্দেশ আর আদালতের নির্দেশে। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই ধরনের কাজে হস্তক্ষেপ করে না। 25 নাম্বার দেখো আমরা চলে যাবে কোন শতাব্দীর কাগজ মুদ্রা প্রচলন হয়, 19 শতাব্দীতে, জানো তোমরা সবাই। 26 নাম্বারটা বহিস্থ অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস। অনেকে কি বাণিজ্যিক পত্র দিবে এবং বলবে যে স্যার এটা কেন, এটা তো মনে হয় ভুল আছে। তো তোমরা একটু বইটা ঘাইটা দেখো যে বাবা এখানে দেখো তোমাদের কি আছে, যে পদই ভিল হবে। তারপর আমরা চলে যাবো 27 নাম্বারে। 27 নাম্বার দেখো কত পার্সেন্ট বের হয়। তো এটা 27 এবং 28 নাম্বারটা আমি চালু দিয়েছি, এটা নিয়ে আমি একটু কনফিউজড। তো মনে হয় ঠিক আছে, তো এই দুটো নিয়ে কনফিউজ। এটা আমি দেখো তোমার একটু ক্যালকুলেটার এটা বের করে নিও। 15% দিয়েছি, আর এটা দিয়েছি 10%, কিন্তু এটা সম্ভবত 5% হবে, এটা একটু ভুল হইতে পারে। 28 নাম্বারটা তোমার একটু হিসাব করে দেখে নিও। 29 নাম্বারটা তিনোটাই হবে ঠিক আছে, এবং 30 নাম্বারটাও ঠিক আছে। এটা প্রতিষ্ঠানের সুনাম দেখে আমরা জামানত হিসাবে বিবেচনা করি, ঠিক আছে। তো এই তোমাদের অ্যান্সারের মূল উত্তর।